পৃষ্ঠা ১৬২, ইউনিট 4, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, চতুর্থ অধ্যায়, স্বাধীনতার পূর্ব লক্ষণ। এক নজরে ভারত ছাড়ো আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা লাভের উদ্দেশ্যে প্রেরিত স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের প্রস্তাব বা ক্রিপস মিশন 1942 ব্যর্থ হলে দেশব্যাপী চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়। গান্ধীজি তাঁর হরিজন পত্রিকায় লিখেন যে জাপানকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানানো ব্রিটিশদের অবিলম্বে ভারত ত্যাগ করা উচিত। উনিশশো 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই মহারাষ্ট্রের ওয়ার্ধা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবকে অনুমোদন জানায়। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট বোম্বাই শহরে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনকে আইনগত স্বীকৃতি প্রদান করে। এই আন্দোলনেই গান্ধীজি তাঁর বিখ্যাত কোট করেঙ্গে ইয়া মরেঙ্গে আনকোট, অর্থাৎ কোট হয় সিদ্ধি লাভ নয় মৃত্যু আনকোট, কোট ডু অর ডাই আনকোট মন্ত্রটি দিয়েছিলেন। আন্দোলন শুরুর আগেই 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট ভোরে গান্ধীজি, বল্লভভাই প্যাটেল সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। আন্দোলনটি বহু স্থানে অহিংস ছিল না। টেলিফোন ও টেলিগ্রাফের তার কাটা, রেললাইন উপড়ে ফেলা এবং সরকারি দপ্তরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। মেদিনীপুরের তমলুক, মহারাষ্ট্রের সাতারা এবং উত্তরপ্রদেশের বালিয়া সহ বিভিন্ন স্থানে স্বাধীন কোট জাতীয় সরকার আনকোট প্রতিষ্ঠিত হয়েছিল। কোট ভারত ছাড়ো আনকোট আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গৌরবময়। মেদিনীপুরের 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা এবং আসামের 13 বছরের কনকলতা বড়ুয়ার আত্মত্যাগ স্মরণীয়। ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপ্তি ও তীব্রতায় আতঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোর দমন পীড়নমূলক নীতি গ্রহণ করে। সরকারি তথ্য অনুযায়ী এই আন্দোলনে 250টি রেল স্টেশন, 550টি ডাকঘর এবং বহু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছিল। ঐতিহাসিক বিপান চন্দ্রের মতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ সরকারের এমন নৃশংস দমননীতি আর দেখা যায়নি। মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের বিরোধিতা করে এবং তা থেকে দূরে থাকে। শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের অভাব, সুনির্দিষ্ট পরিকল্পনার অনুপস্থিতি এবং বিক্ষিপ্ত গণরোষ কোট ভারত ছাড়ো আনকোট আন্দোলনের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল। এই আন্দোলন ব্রিটিশ সরকারকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ভারতে তাদের শাসনের দিন শেষ হয়ে এসেছে এবং ক্ষমতা হস্তান্তর অবশ্যম্ভাবী। তৎকালীন বড়লাট লর্ড লিনলিথগো এবং পরবর্তীকালে লর্ড ওয়াভেল উভয়েই স্বীকার করেন যে এই ধরনের আন্দোলনের মোকাবিলা করার শক্তি ব্রিটিশদের আর নেই। সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী। সুভাষচন্দ্র বসু মনে করতেন আবেদন নিবেদন নীতির মাধ্যমে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি কোট শত্রুর শত্রু আমার মিত্র আনকোট নীতিতে বিশ্বাসী ছিলেন। ব্রিটিশ সরকার কর্তৃক স্বগৃহে অন্তরীণ থাকা অবস্থা থেকে সুভাষচন্দ্র 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি দুঃসাহসিকভাবে কলকাতা ত্যাগ করে দেশান্তরী হন। তিনি জার্মানি পৌঁছে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে কোট ফ্রি ইন্ডিয়া লিজিয়ন আনকোট গঠন করেন।
পৃষ্ঠা 163। জার্মানির ভারতীয় সেনারাই তাঁকে প্রথম কোট নেতাজি আনকোট আখ্যায় ভূষিত করে এবং কোট জয় হিন্দ আনকোট ধ্বনি দিয়ে অভিবাদন জানায়। পূর্ব এশিয়ায় বিপ্লবী রাসবিহারী বসু কোট ভারতীয় স্বাধীনতা সংঘ আনকোট গঠন করেন এবং মোহন সিং এর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। রাসবিহারী বসুর আহ্বানে সুভাষচন্দ্র জার্মানি থেকে সাবমেরিনে করে জাপানে পৌঁছান এবং 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। নেতাজি আজাদ হিন্দ ফৌজকে কোট গান্ধী ব্রিগেড আনকোট, কোট নেহেরু ব্রিগেড আনকোট, কোট আজাদ ব্রিগেড আনকোট এবং নারীদের নিয়ে কোট ঝাঁসি রানী ব্রিগেড আনকোট এ বিভক্ত করেন। 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি কোট অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে। কোট 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে কোট তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব আনকোট এবং কোট দিল্লি চলোর আনকোট ডাক দেন। জাপান, জার্মানি ও ইটালি সহ মোট 9টি রাষ্ট্র অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানায়। জাপান সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিলে নেতাজি তাদের নামকরণ করেন যথাক্রমে কোট শহীদ আনকোট ও কোট স্বরাজ আনকোট দ্বীপ। 1944 খ্রিস্টাব্দের 19শে মার্চ আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোহিমায় প্রবেশ করে ভারতের মাটিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের পর জাপান আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম কার্যত শেষ হয়ে যায়। 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে প্রচারিত হয়, যদিও এই ঘটনাটি বিতর্কিত। আজাদ হিন্দ বাহিনীর বন্দী সৈন্যদের দিল্লির লালকেল্লায় বিচার শুরু হলে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সৃষ্টি হয় এবং কংগ্রেস নেতারা তাদের পক্ষ সমর্থন করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি পরবর্তীকালে স্বীকার করেন যে সুভাষচন্দ্রের প্রভাবে ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ আনুগত্য নষ্ট হওয়াই ছিল ক্ষমতা হস্তান্তরের অন্যতম প্রধান কারণ। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ব্যর্থতা সত্ত্বেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আজাদ হিন্দ বাহিনীর বিচার ও গণ আন্দোলন। 1945 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আজাদ হিন্দ বাহিনীর বন্দী সেনাদের বিরুদ্ধে দিল্লির লালকেল্লায় প্রকাশ্য সামরিক বিচারের সিদ্ধান্ত নিলে সমগ্র ভারতে তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। 1945 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর প্রথম পর্যায়ে একজন হিন্দু প্রেম কুমার সাইগাল, একজন মুসলিম শাহনওয়াজ খান ও একজন শিখ গুরবখশ সিং ধিলন সেনাপতির বিচার শুরু হয়, যা সাম্প্রদায়িক ঐক্যের প্রতীকে পরিণত হয়। বন্দী সেনাদের সমর্থনে ভুলাভাই দেশাইয়ের নেতৃত্বে এক প্রতিরক্ষা কমিটি গঠিত হয় এবং জওহরলাল নেহেরু প্রায় 25 বছর পর পুনরায় আইনজীবীর পোশাক পরিধান করেন। কোট আজাদ হিন্দ সপ্তাহ আনকোট ও কোট আজাদ হিন্দ দিবস আনকোট পালন, পতাকা দিবস এবং প্রতিরক্ষা তহবিল গঠনের মাধ্যমে দেশব্যাপী প্রবল উৎসাহ সৃষ্টি হয়। আজাদ হিন্দ ফৌজের সমর্থনে অর্থ সংগ্রহের জন্য পৌরসভা, জেলা বোর্ড, প্রবাসী ভারতীয় এমনকি মুম্বাইয়ের টাঙ্গাওয়ালারাও এগিয়ে আসে।
আজাদ হিন্দ ফৌজের বিচার ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও গভীর প্রভাব ফেলে এবং তাদের আনুগত্যকে নাড়িয়ে দেয়। 1945 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর কলকাতায় ছাত্র সংগঠনগুলির সম্মিলিত মিছিল ডালহাউসি স্কোয়ারের দিকে এগোলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ছাত্র রামেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিক আব্দুল সালাম নিহত হন, যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। এই ঘটনার প্রতিবাদে 22শে ও 23শে নভেম্বর কলকাতা জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয় এবং যানবাহন, শিল্প প্রতিষ্ঠান ও বাজারঘাট সম্পূর্ণ বন্ধ থাকে। 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হলে কলকাতায় পুনরায় গণ আন্দোলন শুরু হয়। 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়, যেখানে মুসলিম ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে সমস্ত ছাত্র সংগঠন সমর্থন করে এবং হিন্দু মুসলিম ঐক্য প্রদর্শিত হয়। ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের নেতা ফ্র্যাঙ্ক রিচার্ডস প্রধানমন্ত্রী অ্যাটলিকে রিপোর্ট দেন যে ব্রিটিশদের অবিলম্বে ভারত ছেড়ে আসা উচিত। প্রবল গণ আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত সকল বন্দীকে মুক্তি দেয়, যা ছিল ভারতীয় জাতীয়তাবাদের এক বিরাট নৈতিক জয়। 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্তিম পর্বে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার জাহাজের ভারতীয় নাবিকরা নৌ বিদ্রোহের সূচনা করেন। পৃষ্ঠা 164। এই বিদ্রোহের প্রধান অনুপ্রেরণা ছিল আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রাম এবং তাদের সেনাপতিদের প্রকাশ্য বিচার, যা নৌসেনাদের গভীরভাবে প্রভাবিত করেছিল। বিদ্রোহের অন্যতম কারণ ছিল ব্রিটিশ অফিসারদের জাতিগত বৈষম্যমূলক আচরণ, ভারতীয় নাবিকদের প্রতি অসম্মান এবং নিম্নমানের খাদ্য সরবরাহ। সমান পদে থাকা সত্ত্বেও ব্রিটিশ ও ভারতীয় নাবিকদের বেতন ও ভাতার মধ্যে বিপুল বৈষম্য সেনাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। ভারতীয় নাবিকদের পদোন্নতির সুযোগ না থাকা এবং চাকরির শেষে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না থাকাও ছিল বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ। বিদ্রোহীরা জাহাজে ইউনিয়ন জ্যাকের পরিবর্তে কংগ্রেস, মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির পতাকা একযোগে উত্তোলন করে, যা তাদের ঐক্যবদ্ধতার প্রতীক ছিল। বিদ্রোহীরা MS খানকে সভাপতি করে নৌবাহিনীর কেন্দ্রীয় ধর্মঘট কমিটি নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকে আজাদ হিন্দ বাহিনীর সেনাসহ সকল রাজবন্দীর মুক্তি, উন্নতমানের খাবার, সমান বেতন এবং ইন্দোনেশিয়া থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হয়। ব্রিটিশ সরকার দাবি মানতে অস্বীকার করে এবং নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য চরম হুঁশিয়ারি দেন। জাতীয় কংগ্রেসের নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে ও অনুরোধে বিদ্রোহীরা 23শে ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে ঘোষণা করে, আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করছি, ব্রিটিশদের কাছে নয়। জওহরলাল নেহেরু ভারতীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যেকার লৌহ প্রাচীর ভেঙে ফেলার জন্য নৌ বিদ্রোহীদের অভিনন্দন জানান। এই বিদ্রোহে হিন্দু মুসলিম নাবিকদের মধ্যে অভূতপূর্ব ঐক্য দেখা যায়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
নৌ বিদ্রোহ ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দেয় যে ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে আর ভারত শাসন করা সম্ভব নয়। ক্যাবিনেট মিশন ও অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি 1946 খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা তৈরি করতে 3 সদস্যের এক উচ্চ পর্যায়ের কোর্ট ক্যাবিনেট মিশন আনকোট ভারতে পাঠান। ক্যাবিনেট মিশনের সদস্যরা ছিলেন ভারত সচিব লর্ড পেথিক লরেন্স, বোর্ড অফ ট্রেডের সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবাহিনীর প্রধান A.V. আলেকজান্ডার। মিশনের প্রধান 2টি উদ্দেশ্য ছিল: ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের পদ্ধতি নির্ধারণ এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা। মিশনের আলোচনায় কংগ্রেস অখণ্ড ভারতের পক্ষে এবং মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের দাবিতে অটল থাকায় কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ঐকমত্য অর্জনে ব্যর্থ হওয়ায় মিশন 16 মে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে, যা ভারতকে অবিভক্ত রেখে ক্ষমতা হস্তান্তরের শেষ আন্তরিক প্রচেষ্টা হিসেবে গণ্য হয়। ক্যাবিনেট মিশন একটি ত্রিস্তরীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রস্তাব দেয়, যেখানে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগের মতো কয়েকটি বিষয় ছাড়া বাকি সমস্ত ক্ষমতা প্রদেশগুলির হাতে থাকবে। প্রদেশগুলিকে 3টি গ্রুপে ভাগ করা হয়: ক, হিন্দু সংখ্যাগুরু প্রদেশ; খ, উত্তর পশ্চিমের মুসলিম সংখ্যাগুরু প্রদেশ; এবং গ, বাংলা ও আসাম। মিশনের প্রস্তাবে সরাসরি পাকিস্তানের দাবি নাকচ করা হলেও প্রদেশগুলির গ্রুপিং ব্যবস্থায় মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির পরোক্ষ সম্ভাবনা দেখতে পায়। বড়লাট ওয়াভেল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য জওহরলাল নেহরুকে আহ্বান জানালে মুসলিম লীগ ক্ষুব্ধ হয়। 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে 12 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে নেহরু উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। প্রথমে যোগ না দিলেও পরে বড়লাট ওয়াভেলের অনুরোধে 1946 সালের 26শে অক্টোবর মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে। 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, যা মুসলিম লীগ বয়কট করে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরিষদের সভাপতি নির্বাচিত হন। অন্তর্বর্তী সরকারে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হলে মুসলিম লীগ এর প্রতিবাদে পাকিস্তান আদায়ের লক্ষ্যে 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কোর্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস আনকোট বা কোর্ট ডাইরেক্ট অ্যাকশন ডে আনকোট পালনের ডাক দেয়। প্রত্যক্ষ সংগ্রামের দিন কলকাতার বুকে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় তা ইতিহাসে কোর্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আনকোট নামে পরিচিত, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়। ইংরেজ সম্পাদিত কোর্ট স্টেটসম্যান আনকোট পত্রিকা এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৎকালীন বাংলার মুসলিম লীগ সরকার ও প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাবর্দীকে দায়ী করে। কলকাতার পর দাঙ্গার আগুন দ্রুত বোম্বাই, বিহারের বিভিন্ন অঞ্চল, যুক্তপ্রদেশের গড়মুক্তেশ্বর এবং নোয়াখালীতে ছড়িয়ে পড়ে, যা দেশভাগের পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পৃষ্ঠা 165। পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, মুলতান, লাহোর ও অমৃতসরে হিন্দু ও শিখদের ওপর ব্যাপক আক্রমণ চালানো হয়। দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক হিংসা চলছিল, তখন মহাত্মা গান্ধী দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী ও বিহারে পায়ে হেঁটে শান্তি ফেরানোর জন্য একাকী ভ্রমণ করেন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ও ভারত ভাগ। ভারতের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের অচলাবস্থার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি
1947 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি ঘোষণা করেন যে 1948 খ্রিস্টাব্দের জুনের মধ্যে ভারতকে ক্ষমতা হস্তান্তর করা হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট হিসেবে নিযুক্ত হন। অন্তর্বর্তী সরকারের অচলাবস্থায় ক্লান্ত হয়ে সর্দার প্যাটেল এই সিদ্ধান্তে আসেন যে মুসলিম লীগের হাত থেকে মুক্তি পেতে দেশভাগ ছাড়া অন্য কোনো পথ নেই। 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেন তাঁর ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন, যা কোট মাউন্ট ব্যাটেন রোয়েদাদ আনকোট বা কোট জুন 3rd প্ল্যান আনকোট নামে পরিচিত। লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী কোট ভারত আনকোট ও কোট পাকিস্তান আনকোট নামে দুটি পৃথক স্বাধীন ডোমিনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলিম প্রধান সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে বলে স্থির হয়। বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলার ভাগ্য নির্ধারণের কথা বলা হয়। দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগদান করার অথবা স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়। গান্ধীজি, মৌলানা আজাদ এবং খান আব্দুল গাফফার খান দেশভাগের তীব্র বিরোধিতা করলেও ভয়াবহ দাঙ্গা রুখতে কংগ্রেস নেতৃত্ব অনিচ্ছা সত্ত্বেও এই পরিকল্পনা মেনে নেন। জিন্না অখণ্ড বাংলা ও পাঞ্জাব না পাওয়ায় এই পরিকল্পনাকে কোট বিকলাঙ্গ ও কীটদগ্ধ আনকোট পাকিস্তান বলে অভিহিত করলেও তা গ্রহণ করেন। 1947 খ্রিস্টাব্দের কোট ভারতীয় স্বাধীনতা আইন আনকোট অনুসারে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে আইনি রূপ দেওয়া হয়। ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু এবং গভর্নর জেনারেল হন লর্ড মাউন্ট ব্যাটেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্না এবং প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে দুটি কোট সীমান্ত কমিশন আনকোট গঠন করা হয়। র্যাডক্লিফ লাইনের ফলে বহু হিন্দু প্রধান অঞ্চল পাকিস্তানে এবং মুসলিম প্রধান অঞ্চল ভারতে অন্তর্ভুক্ত হয়, যেমন বাংলার ক্ষেত্রে খুলনা ও যশোর এবং মুর্শিদাবাদের বিভাজন। দেশভাগের ফলে ইতিহাসের অন্যতম বৃহৎ শরণার্থী সমস্যার সৃষ্টি হয় এবং প্রায় 1.5 কোটি মানুষ ভিটেমাটি ছাড়া হন। দেশভাগের পরবর্তী হিংসায় লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারান, যা ছিল এই প্রক্রিয়ার সবচেয়ে মর্মান্তিক পরিণতি। গান্ধীজি বলেছিলেন, কোট কেবলমাত্র আমার মৃতদেহের ওপর দিয়ে ভারত বিভাগ হতে পারে আনকোট, কিন্তু দাঙ্গা থামাতে তিনি শেষ পর্যন্ত এই প্রস্তাবে সম্মতি দেন। 1757 খ্রিস্টাব্দের পলাশীর প্রান্তরে অস্তমিত হওয়া ভারতের স্বাধীনতার সূর্য 190 বছরের সংগ্রাম, ত্যাগ ও রক্তক্ষয়ের পর খণ্ডিত আকারে পুনরায় উদিত হয়।